এই পৃথিবীতে কত ধরনের, কত রকমের, কত বর্ণের, কত ঢঙের মানুষ আছে। কিছু কিছু মানুষ এমনও আছে যে সে চায় না আপনার সাথে সম্পর্কটা রাখতে, কিন্তু সে এমন একটা ভাব করবে, বলবে যেন আপনি সম্পর্কটা টিকিয়ে রাখতে চাচ্ছেন না। যে দোষ আপনি করেননি, যেই অপরাধ আপনি করেননি, সেই অপবাদ আপনার ওপর দিবে, সেই দোষ আপনার ওপর দেবে। আশেপাশে সবাইকে বুঝাবে আপনার কারণে সম্পর্কটা শেষ হলো। আপনি মন থেকে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান না। এমন মানুষদের সাথে কি আদৌ সম্পর্ক রাখা উচিত? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি আপনাদের বোন নারায়ণগঞ্জ থেকে। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে খুব ভোরে আমরা দুজন চলে গিয়েছিলাম ঢাকার সবচেয়ে বড় মাছের আড়ত, যাত্রাবাড়ি মাছের আড়তে। তো আমরা দেখা যায় যে 2-3 মাস পর পরই যাত্রাবাড়ি যাই। এর আগেও আমি যাত্রাবাড়ির থেকে মাছ আনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন আগে। তো আজকেও গিয়েছিলাম আমরা দুজনে যাত্রাবাড়ি। সকাল সকাল গেলে দেখা যায় যে একটু ভালো মাছ পাওয়া যায়। তো আমাদের বাসা যেহেতু নারায়ণগঞ্জে, তো সকালের দিকে যেহেতু রাস্তাঘাটে জ্যাম থাকে না, যেতে কিন্তু খুব একটা সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগে যেতে। তো এই তো আজকে যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে একটা রুই মাছ, তারপর একটা পাঙ্গাস মাছ, তারপর কই মাছ, শিং মাছ, ইলিশ মাছ আর লইট্টা মাছ নিয়ে আসছিলাম। তো প্রায় সময়ে যখনই বাজারে যাই তখনই বলি যে লইট্টা মাছ আনবো, কিন্তু আনবো করেও আনা হয় না। লইট্টা মাছের শুটকি তো আমি খুবই বেশি পছন্দ করি, কিন্তু দেখা যায় যে লইট্টা মাছ আর কখনো আনা হয় না। যাত্রাবাড়ি গেলে দেখা যায় যে হরেক রকমের চাষের মাছ, দেশীয় মাছ, তারপরে ইন্ডিয়ান বার্মিজ মাছ, তাছাড়াও দেখা যায় সাগরের বিভিন্ন রকমের মাছ দেখা যায়। তো সাগরের যেসব মাছের সাথে আমরা সবসময় পরিচিত ওই ধরনের মাছই, যেমন সুরমা মাছ বা পোয়া মাছ, এই ধরনের মাছই সবসময় আনা হয়। কোরাল মাছ, সুরমা মাছ এগুলোই আনা হয়, কিন্তু কখনো লইট্টা মাছ আনা হয় না। তবে লইট্টা মাছের শুটকিটা আমাদের ঘরে অনেক খাওয়া হয়, তো আমি খুবই পছন্দ করি লইট্টা মাছের শুটকি ভুনা। তো এবার আমি 1 কেজি লইট্টা মাছ নিয়ে আসছি। তো এই প্রথমবার লইট্টা মাছ আনা হয়েছে, তো এখনো পর্যন্ত রান্না করা হয় নাই। তো এই তো এখানে রুই মাছের আমি আঁশটা ছাড়াই দিছিলাম। তো আপনারা তো কমেন্ট করেন যে মাছ আনলে শুধু শাশুড়িকে দিয়ে কাটান। তো আমি কিন্তু এই রুই মাছটা কাটবো, আমি না হলেও 20 বার বলেছি যে আমি আজকে রুই মাছটা কাটবো, আর উনি না হলেও 40 বার বলেছে ওনার হাতে দিতে, উনি পিস করবে, উনি কাটবে। তো কি করার আছে বলেন, কেউ যদি বারবার বলে যে আমি কাটবো, তখন তো আর না দেওয়া যাবে না। ওনার মন মতো পিস করবে, আমার পিস ওনার পছন্দ হবে না। তো এই তো এখানে উনি রুই মাছগুলোকে কেটে নিচ্ছে। তারপর আমার প্রিয় আপুরা, আমার মনে হয় যে আমার ভিডিওগুলো বেশিরভাগ আপুরাই দেখেন, তো ভাইয়ারা দেখেন কিনা আমি জানি না, তো দেখলে কমেন্ট করতে পারেন। তো এই তো মা রুই মাছটাকে কেটে নিতেছে, আর আমি একটু সাহায্য করতেছিলাম ওনাকে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটির সাথে আছেন, এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা অনেক সময় লাইক দিতে ভুলে যান বা ইচ্ছাকৃতভাবে দেন না। আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার এরকম সুন্দর ছোট ছোট ব্লগগুলো দেখার জন্য। তো আজকের ব্লগটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, এই পুরো ভিডিওটা ছিল 30 মিনিটের, সেখান থেকে কেটে কুটে এতটুকু করতে অনেক বেশি মানে ইয়ে হয়ে যায়, মানে ফাস্ট হয়ে যায়, অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো এই তো এখানে মা রুই মাছের সবগুলো পিস করে নিয়েছে, এখন মাথা কাটতেছে। তো আমি বলতেছিলাম যে দেখেন মাথা আর কাটার দরকার নাই, ভেঙে চুরে রান্না করলে রুই মাছের, কাতল মাছের মাথা অনেক নরম,
কিন্তু না, সে কাটবেই। অবশেষে 10 মিনিট যুদ্ধ করার পর মাথা মাঝখান দিয়ে কেটেছে। রুই মাছটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না ছোট, কিন্তু এটা কিন্তু মোটামুটি মাছটা বড়ই ছিল, 2.5 কেজির ওপরে ছিল। তো এই তো উনি রুই মাছ কেটে দিয়েছে। তারপর আমি ভালো করে ছাদের ওপরে মাছ কাটতে বসে পড়েছি, কারণ এখন যেহেতু বর্ষাকাল আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কি যে অবস্থা বৃষ্টির সেটা তো আপনারা জানেন, সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়িটা যেহেতু বিলের মধ্যে, তো আমাদের বাড়ির কিন্তু চতুর্দিক পানিতে ডুবে গিয়েছে। তো আমরা বলতে গেলে এখন দ্বীপের মধ্যে আছি আর কি। তো বাহিরে তো বসে মাছ কাটা যাবে না, বাহিরে পানি, এজন্য ছাদের উপরে কাটতেছি। আর রুই মাছগুলো ছাদের কল ছেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট প্যাকেট করে নিচে গিয়ে ফ্রিজে রেখে আসছি। তো এখন পাঙ্গাস মাছের মাথা আপনাদের ভাইয়া বড় মোটা একটা ডাল এনে তারপর দা দিয়ে কুপিয়ে, যেহেতু অনেক পাঙ্গাস মাছের কাঁটাটা কিন্তু অনেক বেশি শক্ত থাকে, ঘাড়ের দিকে যে কাঁটাটা থাকে, তো মাছটা কাটিয়ে না এনে ভুলই করেছি। 3.5 কেজির ওপরে ছিল মাছটার ওজন, 4 কেজি থেকে একটু কম ছিল। তো আমি একটু লম্বা টাইপের মাছ সবসময় আনি। রুই মাছটাও দেখেছেন লম্বা হয়েছে। আর এই দিনে কিন্তু প্রতিটা মাছের ভিতরে ডিম থাকে। তো আমি দোকানদার ভাইকে বলছিলাম যে যেই রুই মাছটার মধ্যে ডিম নাই ওইটাই দিবেন, আর আমি যেটা পছন্দ করেছি ওইটাই দিয়েছিল। আর রুই মাছের মধ্যে কিন্তু ডিম হলে রুই মাছের সম্পূর্ণ টেস্টটাই নষ্ট হয়ে যায়, আর মানে একদম স্বাদটা কমে যায় আর কি। আর রুই মাছের ডিমের মধ্যে সমস্ত মজা চলে যায়। আর এমনিতেও ডিমওয়ালা মাছ খেতে আমার অনেক মায়া লাগে। তো কই মাছগুলোর ভিতরেও ডিম ছিল, শিং মাছের ভিতরেও ডিম ছিল, পাঙ্গাস মাছের ভিতরেও ডিম ছিল। আর এদিকে দেখেন ও তার মাকে হেল্প করতেছিল। মাছের যে কাঁটাগুলো থাকে ওইগুলার দিকে কিন্তু কাটা যায় না, এমনিতে মাছের যে মাংসগুলো থাকে ওইদিকে কাটা গেলেও মাঝখানের কাঁটাটার দিকে কিন্তু কাটা যায় না আর কি, অনেক শক্ত। তো এই তো অনেক যুদ্ধ করার পর বড় মাছটা কাটতেছে, তারপরও আমাদেরকে দিবে না কাটতে, সে নিজেই কাটবে। পাঙ্গাস মাছের থেকে কিন্তু মোটামুটি অনেকটা ডিম হয়েছিল। তারপর এই তো আবার অনেকগুলো তেল পেটা এগুলোও হয়েছিল। তো আজকে ভাবতেছি যে পাঙ্গাস মাছের ডিমগুলো রান্না করে ফেলবো। আর এদিকে মা পাঙ্গাস মাছের পিসগুলো করতেছে। অনেকগুলো পিস হয়েছিল যেহেতু বড় মাছ। তো এদিকে শিং মাছগুলো আমি কেটে নিয়েছি। আর শিং মাছগুলো কাটার পর এখন কিন্তু এই তো শিং মাছগুলোকে আমি ছাদের মধ্যে ঘষে নিতেছি, ভালো করে ঘষে নিতেছি। এতক্ষণ পর্যন্ত ঘষছি আর কি, একটা একটা করে দুইটা দুইটা করে শিং মাছ, যেহেতু আমি আবার জীবিত মাছ কাটতে পারি না। শিং মাছের মধ্যে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো শিং মাছগুলো মরে গিয়েছে। তারপর শিং মাছগুলোকে কেটে নিয়েছি। এখন শিং মাছগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি। শিং মাছের উপরে যে কালো কালো চামড়াটা থাকে আর কি, ওইটা কিন্তু চামড়া না, ওইটা এক ধরনের কি বলবো আর কি, ময়লার মতো আর কি, ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায়। তো দেখেন আমি শিং মাছ ভালো করে ঘষে পরিষ্কার করার জন্য শিং মাছের ভিতরে যে ডিমগুলো ছিল ওইগুলোও কিন্তু বাহিরে বের করে নিয়েছি। আর ওইদিকে মা কই মাছ কাটতেছে। কই মাছগুলো এখনো পর্যন্ত জীবিত ছিল। তো সমস্ত মাছ আমি ধুইছি, তারপর ধুয়ে কেটে ফ্রিজে রেখে তারপর ছাদের উপরের ময়লা টয়লা ছাদ পরিষ্কার করে এখন আসছে রান্না করতে। তো এই তো কই মাছ না সরি, এখন রুই মাছের মাথা লেজ এগুলা দিয়ে এই বেগুন দিয়ে আলু দিয়ে গাছের বেগুন দিয়ে, তো গাছের মধ্যে অল্প কয়েকটা বেগুনই ছিল, তো সেদিনই শেষ বেগুন তুলছি। এখন কিন্তু গাছগুলো সব মরে গেছে বৃষ্টির পানিতে, মানে এখন আর কোনো বেগুন টেগুন নাই, গাছ একদম মরে গিয়েছে। তো এই তো আমি তেল পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে একটু বেশি করে পানি দিয়ে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু মাছ কাটতে ধুইতে পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে গিয়েছে, এই জন্য আমি তাড়াহুড়া করে ছোট পাতিলে বসিয়ে দিয়েছি। পরে অবশ্য পাতিলাটা চেঞ্জ করে দিয়েছি, কারণ এত ছোট পাতিলে এত বড় বড় মাছ জায়গা হবে না। আর এখানে ডিমের ভুনাটা করার জন্য আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। লবণ আর আদা রসুন বাটাটা ভালো করে এখন ভাজা ভাজা করে নিতেছি। আর তারপর এদিকে যে রুই মাছগুলো যে মাথাগুলা লেজগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তো আমি বড় পাতিলে ঢেলে নিলাম। আর রুই মাছের মাথা তো যদি তরকারির মধ্যে দিয়ে রাখি এমনিতেই নরম মাছ একদম ভেঙে যাবে, এই জন্য কষিয়ে ভালো করে তুলে রাখলাম। আর এদিকে ডিমের তরকারিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি।
আর এই যে দেখেন তো তেল পেঁয়াজ আদা রসুন বাটা হচ্ছে ভালো করে ভাজা ভাজা করার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দেওয়ার পর দেখেন এরকম উপর দিয়ে আগুন চলে এসে উঠে পড়ছিল। তো এরকম হলে কিন্তু আমার খুব ভয় করে, আমি আতঙ্কিত হয়ে যাই। আর এই যে আমার এদিকে কিন্তু যে লোহার পাইপ না, হুইস পাইপ, আর এদিকে দেখেন আমার চুলাটার মাঝখানে হচ্ছে একদম বড় করে হচ্ছে পুড়ে গিয়েছে। এটা হচ্ছে মানে কয়েকদিন আগে মিস্ত্রি হচ্ছে ঠিক করতে গিয়ে একদম উপরে আগুন উঠে পড়েছিল, তখন হচ্ছে চুলাটা মাঝখান দিয়ে পুড়ে গেছে, এরকম কালো হয়ে গিয়েছে। তারপর থেকে কিন্তু এরকম চুলাটা ডিসকালার হয়ে গিয়েছে। কয়েকদিন আগেও কিন্তু চুলাটা খুব সুন্দর ছিল। তো এই তো আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ডিমগুলো কষলিয়ে হচ্ছে সেই মশলার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি। আর আমার কিচেন রুমটা কিন্তু অনেক অনেক বেশি ছোট, একসাথে হচ্ছে দুজন দাঁড়িয়ে কাজ করা যায় না। তো এই জন্য হচ্ছে আমি ডাইনিংয়ের মধ্যে আমার সমস্ত আলু পেঁয়াজ চাল ডাল তেল হলুদ মরিচ সব কিছু রাখি। তো শুধু কিচেন রুমে রান্না করার সময় শুধু গিয়ে রান্না করি, ওখানে আর কিছুই থাকে না। আর সবজি টবজি কাটার সময় যে প্লেট বাসনগুলো লাগে, বাটিগুলা যে সবজি পেঁয়াজ রসুন এগুলো কেটে রাখতে, ওই বাটিগুলো রাখি। আর কিছুই থাকে না ওখানে, শুধু একটা চুলা, আর চুলার পাড়ে হচ্ছে অল্প একটু জায়গা, তো বেশি জায়গা নেই, একদম ছোট জায়গা। তো আমাদের ডাইনিং রুমগুলো আবার অনেক বড়, কিন্তু কিচেনটা অনেক ছোট। এই তো সারাদিন রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে মানে সারাদিন কাজটা শেষ করে রান্নাবান্না করে গোসল টোসল করে যাত্রাবাড়ি থেকে আসতে আসতেই কিন্তু 10টা বেজে গিয়েছিল। 10টা বাজে এসে হচ্ছে নাস্তা বানিয়েছি, নাস্তা করেছি, তারপর মাছ কাটাকুটি করলাম, সবাই মিলে ধুইলাম, তারপর ছাদের ওপরে মাছ কাটলাম, পুরা ছাদ নোংরা হয়ে গিয়েছিল, পরিষ্কার করেছি। এই তো এখন পাঙ্গাস মাছের ডিমের ভুনা দিয়ে ভাত খাচ্ছি, সাথে ছিল বুটমরিচ। এগুলা কিন্তু কামরাঙ্গা মরিচ না বা বোম্বাই মরিচ না, এগুলোকে বলে বোট মরিচ আর কি, আমাদের এদিকে বলে। তো এই তো রুই মাছের মাথা হচ্ছে আমরা দুজন, মাকে বলতেছিলাম নেন আপনি রুই মাছের মাথা খান, উনি হচ্ছে মাথা খাবে না, উনি লেজ খাবে। তো এই তো আমরা হচ্ছে সবাই মিলেমিশে এখন হচ্ছে রুই মাছের তরকারি, তারপর মাছের ডিম বোনা এগুলা দিয়ে খাচ্ছি। তারপর আবার একটু গরুর মাংস ছিল আগের রান্না করা, তো সেটাও গরম করেছিলাম, কিন্তু আর খাওয়া হয় নাই। কিন্তু রুই মাছটা এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে। আমি আবার ধনিয়া পাতা দিয়েছিলাম, তো ধনিয়া পাতা দিলে মানে তরকারিতে ফ্লেভারটাই অন্যরকম আসে। আর এই দিনে কিন্তু ধনিয়া পাতা দেয় না কেউ, কিন্তু বাজার থেকে আনছিল, দিয়েছি, খুব ভালোই লাগছে। তো এই তো রুই মাছ দিয়ে হচ্ছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছি। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।